ক্লাসে চলে আসছি। তো আমাদের আজকের যে বিষয় এখানে দেয়া আছে যে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা পরিচিতি, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বিখ্যাত মনীষী প্লেটোর শিক্ষা ব্যবস্থা এবং তার সাম্যবাদ নীতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা জানো যে রাষ্ট্রচিন্তার জগতে যে কজন মনীষী অবদান রেখে গেছেন তাদের মধ্যে মহামতি প্লেটো হচ্ছে অন্যতম। তিনি এমন এক মহাপুরুষ ছিলেন যার চিন্তাধারা সর্বকালের সেরা সম্পদ। বিখ্যাত দার্শনিক গ্রিক চিন্তা জগতের উজ্জ্বল নক্ষত্র সক্রেটিসের যোগ্য এবং অন্যতম শিষ্য ছিলেন প্লেটো। যদিও প্লেটোর পূর্ববর্তী সময়ে অনেক চিন্তাবিদগণ রাজনৈতিক সমস্যাগুলির উপরে আলোচনা করেছেন, তারপরে আমরা বলতে পারি যে প্লেটোর যে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক চিন্তাধারা সেটা হচ্ছে সবার ঊর্ধ্বে। তো আমরা তার প্রথমে তার প্লেটোর জীবনী সম্পর্কে একটু আলোচনা করব। তো মহামতি প্লেটো খ্রিস্টপূর্ব 427 অব্দে এথেন্সে তিনি জন্মগ্রহণ করেন। তার ডাক নাম হচ্ছে প্লেটো। তো তার পিতার নাম অ্যারিস্টন, তার মাতার নাম হচ্ছে পিরিস্টিউন। পিতার দিক থেকে তিনি রাজা কুড্রাসের বংশধর ছিলেন এবং তার মাতা তৎকালীন গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সোলনের আত্মীয় ছিলেন। এবং প্লেটো ছিলেন তৎকালীন স্বৈরশাসক ক্রিটিয়াসের ভাগ্নে। সুতরাং বাবা মা যাই হোক না কেন, প্লেটো যে একটি অভিজাত এবং সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তো প্লেটো প্রায় 2500 বছর যাবৎ এই মমতাময়ী প্লেটো যে নামটি সেটা আমরা শুনে আসছি। আসলে কিন্তু প্লেটোর নামটা প্লেটো ছিল না। সেটা প্লেটো হওয়ার পিছনে কারণ হচ্ছে যে প্লেটো তৎকালীন সময়ে শারীরিক অবয়ব এবং সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন, সেজন্য তাকে প্লেটো বলে ডাকা হতো। এমনও বলা হয়ে থাকে যে তৎকালীন তার যে সুঠাম দেহ এবং স্বাস্থ্যের কারণে অনেক নারীরাও নাকি তার প্রতি আসক্ত ছিল। তো আমরা প্লেটোর শৈশবকাল সম্পর্কে তেমন বিস্তারিত না জানলেও এতটুকু জানি যে প্লেটো অন্যান্য এথেনীয় বালকের নেই, প্লেটো নিজেও প্রাইমারি শিক্ষা গ্রহণ করেছিলেন। প্লেটো ছোটবেলায় খেলাধুলা সহ শরীর চর্চা করতেন এবং প্লেটো একজন যোদ্ধা ছিলেন। তিনি অশ্বারোহী বাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি পরপর 3টি যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তো প্লেটো শুধু এটাই না, প্লেটো সাহিত্য এবং শিল্প চর্চাও করতেন। তো যখন প্লেটো যৌবন বয়সে পদার্পণ করলেন, প্লেটোর বয়স যখন 30 বছর, তখন প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক উজ্জ্বল নক্ষত্র সক্রেটিসের সান্নিধ্য লাভ করেন, তার সংস্পর্শে আসেন। তখন প্লেটোর বয়স ছিল 30 বছর। সর্বোপরি প্লেটোর সর্বশেষ 8 বছর সক্রেটিসের সান্নিধ্যে ছিলেন এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন রাষ্ট্রচিন্তার উপরে। তো প্লেটো এমন একজন লোক ছিলেন যিনি ছোটকাল থেকেই রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তার চিন্তা ভাবনা ছিল। কারণ হচ্ছে যে তৎকালীন সময়ে এথেন্সের লোকেরা রাজনীতিতে অংশগ্রহণ করাটাকে একটা ভালো কাজ হিসেবে মনে করত। এই জন্য তিনিও ছোটবেলা থেকে চিন্তা করছিলেন যে আমিও রাজনীতিতে কোনো না কোনো সময় অংশগ্রহণ করব। তো সেই হিসাবে প্লেটো রাজনীতিতে অংশগ্রহণ করার চেষ্টা করছিলেন। কিন্তু যখন গ্রিসের এথেন্সে যখন গণতান্ত্রিক অবস্থা প্রচলিত হলো, তখন তার মধ্যে একটা আশার সঞ্চার ঘটেছিল যে এখন হয়তো বা দেশের অবস্থা ভালো হবে। কিন্তু ঘটে গেল তার উল্টা। যখন ওই সময়কার যে গণতন্ত্রের যে শাসক ছিলেন, সেই শাসক তার বিখ্যাত গুরু সক্রেটিসকে বিনা কারণে অন্যায়ভাবে যখন তাকে মৃত্যুদণ্ড দান করেছিলেন, তখন সেই দণ্ডের কারণে তিনি ব্যথিত হয়ে মর্মাহত হয়ে তিনি অ্যাথেন্স ত্যাগ করেছিলেন এবং দীর্ঘ প্রায় 13 বছর তিনি
এই বিদেশে ভ্রমণ করেন, বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করেন। তার মধ্যে ছিল পারস্য, ইতালি, সিসিলি, মিশর, এই সমস্ত রাষ্ট্র তিনি ভ্রমণ করেছিলেন। কিন্তু সেটা ছিল খ্রিস্টপূর্ব 399 অব্দে। প্লেটোর যে গুরু সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি বাহিরে ঘোরাফেরা করে দীর্ঘ 13 বছর ঘোরাফেরা করে তিনি পরবর্তীতে আবার পুনরায় এথেন্সে চলে আসেন। তিনি এথেন্সে এসে কী করলেন? চিন্তা করলেন যে তার যে রাজনৈতিক গুরু, তার যে দর্শনগুলা ছিল, সেই দর্শনগুলোকে কিভাবে বাস্তবে রূপদান করা যায়, এই চিন্তাধারাগুলোকে বাস্তবে রূপদান করার জন্য তিনি একটা প্রতিষ্ঠান গঠন করার চিন্তা ভাবনা করলেন। সেই হিসাবে একটা একাডেমি নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন এবং দীর্ঘ প্রায় 40 বছর সেখানে শিক্ষা দেন এবং অনেক শিষ্য তিনি গড়ে তুলেছিলেন। এবং সে যতগুলো শিষ্য গড়ে তুলেছিলেন তার মধ্যে সবচেয়ে দিকপাল ছিল এরিস্টটল। কারণ এরিস্টটল এমন একজন শিষ্য ছিল যাকে সবসময় এই একাডেমির মধ্যমণি বলা হতো। প্লেটো নিজেও তাকে একাডেমির মধ্যমণি হিসেবে বলতেন সবসময়। তিনি এমন একজন শিষ্য ছিলেন। আর একাডেমিটা এমন একটা একাডেমি ছিল যেটাকে বর্তমানে সবচাইতে প্রাচীন বিশ্ববিদ্যালয় বলা হতো তার একাডেমিটাকে। এখানে শিক্ষা দেওয়া হতো দর্শন, জ্যামিতি, গণিত, তর্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা সহ আরও বিভিন্ন বিষয় শিক্ষাদান করানো হতো। এই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে এখানে শিক্ষা গ্রহণ করতেন। তো সর্বোপরি খ্রিস্টপূর্ব 347 অব্দে মাত্র 80 বছর বয়সে এই বিখ্যাত মনীষী ইন্তেকাল করেন। এটা হচ্ছে তার সংক্ষিপ্ত জীবনীটা। এখন আমরা তার কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থের কথা বলবো। তো আমরা জানি যে প্লেটো হচ্ছেন সর্বকালের সেরা রাষ্ট্রচিন্তাবিদ। তো তার অনেকগুলো উল্লেখযোগ্য গ্রন্থ আছে, প্রায় 40টির মতো তার উল্লেখযোগ্য গ্রন্থ আছে। এই গ্রন্থগুলো সবগুলাই প্রায় সংলাপ আকারে লেখা ছিল। এই জন্য তার গ্রন্থগুলোকে, রচনা সামগ্রীগুলোকে ডায়ালগস বলেও আখ্যায়িত করা হতো। তিনি প্রায় 24টার মতো গ্রন্থ রচনা করেছেন এবং অনেকগুলা 3 ডজনের মতো ডায়ালগসও রচনা করেছেন। তো তার যে গ্রন্থগুলো আছে এই গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য রিপাবলিক, দ্য স্টেটমেন্টস এবং দ্য লজ। আবারও বলি, দ্য রিপাবলিক, দ্য স্টেটমেন্ট এবং দ্য লজ। এই যে গ্রন্থগুলো আছে এই গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রিপাবলিক। যে রিপাবলিকের মধ্যে আমরা যে বিষয়টা আলোচনা করব আজকে, যে প্লেটোর শিক্ষা ব্যবস্থা এবং সাম্যবাদ, এই রিপাবলিক গ্রন্থটার মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্লেটোর শিক্ষা ব্যবস্থা আলোচনা করেছেন। এখন আমরা তার শিক্ষা তত্ত্ব সম্পর্কে একটু আলোচনা করি। তার শিক্ষা ব্যবস্থায় যাওয়ার আগে, যে প্লেটোর যে দ্য রিপাবলিক গ্রন্থটা আছে, সেই রিপাবলিক গ্রন্থের মধ্যে এত বিশাল আকারে আলোচনা করেছেন যে পৃথিবীর অন্য কোনো দার্শনিক এত বিশাল আলোচনা শিক্ষা সম্পর্কে, এত বিশাল আলোচনা আর কোনো দার্শনিক করতে পারেন নাই। এবং এত ব্যাপকভাবে তার শিক্ষা ব্যবস্থাটাকে তুলে ধরেছেন যে কোনো পাঠক বিস্মিত না হয়ে পারে না। এত বৃহৎ আকারে তিনি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। কারণ তিনি বলেছেন, রাষ্ট্রকে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করেছেন। কারণ তিনি বলেছেন যে রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন, শাসক যিনি থাকবেন, তিনি যদি শিক্ষিত না হন তাহলে যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। আর যদি রাষ্ট্রের শাসক শিক্ষিত হন তাহলে যে কোনো সমস্যায় আসুক না কেন সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবে এবং যে কোনো প্রতিকূল অবস্থার সম্মুখীন হইলে সেই সকল অবস্থাকে মোকাবেলা করার জন্য সক্ষম হবেন। এই জন্য প্লেটো তার শিক্ষা ব্যবস্থাকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছেন। শুধু এটাই না, যে প্লেটো আরও বলেছেন যে যদি শিক্ষা থাকে একটা সমাজ বা রাষ্ট্রে, তাহলে সেখানে কোনো দ্বন্দ্ব থাকবে না, কলহ থাকবে না, সেখানে কোনো বৈষম্য থাকবে না এবং প্রতিষ্ঠিত হবে একটা শোষণহীন এবং শ্রেণীহীন সমাজ। এই জন্য প্লেটো তার রিপাবলিক নামক গ্রন্থে শিক্ষা ব্যবস্থাটাকে একটা সুন্দরভাবে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে এই শিক্ষাটাকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শিক্ষাটাকে কাজে লাগানোর কথাও তিনি বলেছেন। তো আমরা এখন যে প্লেটোর যে শিক্ষা ব্যবস্থাটা আছে এই শিক্ষা ব্যবস্থার উপর একটু আলোচনা করব। এখানে দেয়া আছে যে প্লেটোর শিক্ষা ব্যবস্থা। তো প্লেটোর শিক্ষা ব্যবস্থাটাকে, এই শিক্ষা নীতিটাকে
দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা আর একটা হচ্ছে উচ্চতর শিক্ষা। তো প্রাথমিক শিক্ষা প্রথমে আমরা আলোচনা করব যে প্রাথমিক শিক্ষাটাকে আবার দুইটা স্তরে ভাগ করেছেন, একটা হচ্ছে 6 থেকে 18 বছর আর একটা হচ্ছে 18 থেকে 20 বছর। আর উচ্চতর শিক্ষা যেটা, সেটাকে প্লেটো তিনটা স্তরে ভাগ করেছেন, একটা হচ্ছে 20 থেকে 30 বছর, একটা হচ্ছে 30 থেকে 35 বছর আর একটা হচ্ছে 35 থেকে 50 বছর। তার এই যে শিক্ষার যে কারিকুলামটা, শিক্ষার যে নীতিটা আছে, তিনি এভাবে তুলে ধরেছেন। তো আমরা এখন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা প্রাথমিক শিক্ষার উপরে কথা বলবো। প্রথমে আছে যে প্রাথমিক শিক্ষার স্তরটাকে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে 6 থেকে 18 বছর এবং 18 থেকে 20 বছর। এখন আমরা 6 থেকে 18 বছর যে বিষয়টা, এটা আমরা আলোচনা করব যে 6 থেকে 18 বছরের ভিতরে কি আছে, কিভাবে শিক্ষা দানের কথাটা বলছেন। প্লেটো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে 6 থেকে 18 বছর বয়স্ক পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক বালক যারা থাকবে, তাদেরকে জ্ঞান দানের পরিবর্তে তাদের যে মেধার বৃত্তির বিকাশ, তার উপর গুরুত্ব দিতে হবে। এবং তারা এই 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত তারা কি কি শিক্ষা নিবে, তারা এখানে কোনটা ভালো কোনটা মন্দ, ধর্মীয় সত্য, তারা কোনো কিছুকে ভালোবাসতে শিখবে, আবার কোনো কিছুকে ঘৃণা করতে শিখবে, এবং সর্বোপরি তারা নৈতিক যে মূল্যবোধ আছে, ওই নৈতিক মূল্যবোধ যে বিষয়টা, নৈতিক মূল্যবোধ তারা এখান থেকে শিক্ষা লাভ করবে এই 6 থেকে 18 বছর বয়সে। পাশাপাশি এই 6 থেকে 18 বছর বয়সে তিনি আরেকটা বিষয়ের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন যে 6 থেকে 18 বছর বয়সের ভিতরে শিক্ষার্থীকে জবরদস্তি করা যাবে না, কারণ তিনি জানেন যেখানে জবরদস্তি আছে সেখানে শিক্ষা থাকে না, শিক্ষার মানটা তেমন ভালো হয় না। এই জন্য তিনি বলেছেন যে এই অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদেরকে কোনো জবরদস্তি করা যাবে না, কারণ জোর জবরদস্তি করার মাধ্যমে শিক্ষার্থীর যে মনের প্রকৃত ভাবটা, সেটা ফুটে ওঠার সম্ভাবনা থাকে না। সুতরাং তিনি 6 থেকে 18 বছর বয়সের ভিতরে শিক্ষার্থীদেরকে বিনা জবরদস্তিতে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় যে শিক্ষার্থীকে সাহিত্য, সংস্কৃতি এবং প্রাথমিক গণিতগুলা শিক্ষাদানের কথা বলেছেন এই 6 থেকে 18 বছর বয়সে। আবার বলি যে প্রাথমিক গণিত, তারপর সাহিত্য, সঙ্গীত, এই বিষয়গুলোও অল্প অল্প করে 6 থেকে 18 বছর বয়সের ভিতরে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হবে। এখন আমরা আসি 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত কি কি শিক্ষা লাভ করবে, যে 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত প্লেটোর প্রাথমিক স্তরের দ্বিতীয় ধাপ, যে 18 থেকে 20 বছর বয়সের ভিতরে একজন শিক্ষার্থী ব্যায়াম, তারপর সামরিক কৌশল এবং শরীর চর্চা, আবার বলি শরীর চর্চা, ব্যায়াম এবং সামরিক যে কলা কৌশল আছে, সেই কলা কৌশলগুলো 18 থেকে 20 বছর বয়সের ভিতরে তারা শিক্ষা লাভ করবে। এখানে অন্য কোনো শিক্ষাদানের কোনো সুযোগ থাকবে না, এখানে শুধু তিনটা বিষয় থাকবে: শারীরিক ব্যায়াম, তারপর শরীর চর্চা এবং সামরিক কলা কৌশল। কারণ হচ্ছে এই শরীর চর্চা, ব্যায়াম এবং সামরিক কলা কৌশলের মাধ্যমে একজন শিক্ষার্থী শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, তারপর সংযত, তারপর পরিশ্রমী হওয়ার সৌভাগ্য অর্জন করবে। এই শারীরিক ব্যায়াম এবং সামরিক কলা কৌশল এবং শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মসংযম, তারপর নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ এবং সর্বোপরি পরিশ্রমী হওয়ার যে সৌভাগ্য, সেটা তারা এই 18 থেকে 20 বছর বয়সে তারা এই বিষয়গুলো লাভ করতে সক্ষম হবে। এবং একজন শিক্ষার্থী এই 18 থেকে 20 বছর বয়সে একজন পরিপূর্ণ সৈনিক রূপে গঠিত হবে। এইগুলো প্লেটোর প্রাথমিক শিক্ষা স্তর। এখন আমরা আলোচনা করব প্লেটোর উচ্চতর শিক্ষা। উচ্চতর শিক্ষাগুলা, প্লেটোর উচ্চতর শিক্ষাকে তিনটে স্তরে ভাগ করা হয়েছে। এখানে দেওয়া আছে 20 থেকে 30 বছর, 30 থেকে 35 বছর এবং 35 থেকে 50 বছর। এখন আমরা প্রথমে আলোচনা করব 20 থেকে 30 বছর। তার আগে বলে নেই, এই প্রাথমিক স্তর এবং উচ্চতর শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা, এই 6 থেকে 20 বছর বয়স পর্যন্ত যে প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে, এই প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর একটা গণপরীক্ষা হবে। এই গণপরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে মূলত উচ্চতর শিক্ষার জন্য মনোনীত করা হবে। তো এখন আমরা উচ্চতর শিক্ষার তিনটি স্তর আছে। প্রথম স্তর আলোচনা করব 20 থেকে 30 বছর। এই 20 থেকে 30 বছর বয়সটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত জটিল সময়, একটা কঠিন সময়।
এই সময়ে তারা এই অধিক জটিলতার বিষয়গুলো তারা অর্জন করবেন, অধিক জটিল জ্ঞানগুলো তারা অর্জন করবেন। এই সময়টা তাদের জন্য খুবই কঠিন, অধিক জটিল বিষয়গুলো তারা জ্ঞান অর্জন করবেন। এই সময় তারা কী কী বিষয়ে জ্ঞান অর্জন করবেন? এই সময় তারা জ্যামিতি, তর্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, এই সমস্ত বিষয়গুলো 20 থেকে 30 বছরের ভিতরে তারা জ্ঞান অর্জন করবেন। এবং এই জটিল বিষয়গুলো অধ্যয়ন করার পর পুনরায় একটা পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে পরবর্তী 30 থেকে 35 বছর যে শিক্ষা সেটাতে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হবে। এবং যারা 20 থেকে 30 বছর এখানে যারা উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে কী করা হবে? রাষ্ট্রের যে নিম্ন পর্যায়ে আছে, নিম্ন পর্যায়ের সেক্টরগুলো আছে, সেই সমস্ত সেক্টরে তাদেরকে কাজে লাগিয়ে দেওয়া হবে। এই যারা 20 থেকে 30 বছরের যে সময়টা, এখান থেকে যারা উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে রাষ্ট্রের নিম্ন পর্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডে নিযুক্ত করা হবে। আর যারা উত্তীর্ণ হবে তাদেরকে পরবর্তী ধাপে দেওয়া হবে তাদেরকে উচ্চশিক্ষার জন্য। এরপরে আমরা 30 থেকে 35 বছরের বিষয়টা আলোচনা করি, যে 30 থেকে 35 বছরের বিষয়টাও গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়টা, এই সময় একজন শিক্ষার্থী দর্শন এবং অধিবিদ্যা এই বিষয়ের উপর জ্ঞান অর্জন করবেন। দর্শন এবং অধিবিদ্যা, দার্শনিক হওয়ার জন্য 30 থেকে 35 বছর হচ্ছে উত্তম সময়। কারণ এই দার্শনিকের সময়টা, দার্শনিকের জ্ঞান অর্জন করতে হলে নির্দিষ্ট একটা বয়স হতে হয়, নির্দিষ্ট একটা উপযুক্ত বয়স হতে হয়। সেই বয়সটা হচ্ছে 30 থেকে 35 বছর। এবং এই 30 থেকে 35 বছর বয়সের সময়ে তারা দার্শনিকের জ্ঞান অর্জন করবেন। এবং এখান থেকেও পরবর্তীতে একটা পরীক্ষা হবে, যে পরীক্ষার মাধ্যমে তারা উত্তীর্ণ হতে পারবে। তারা পরবর্তীতে 35 থেকে 50 বছর বয়সের যে শিক্ষাটা, সেখানে তারা সুযোগ পাবে। তো আমরা এখন আলোচনা করব 35 থেকে 50 বছর। তো এটা হচ্ছে প্লেটোর শিক্ষা ব্যবস্থার সর্বশেষ ধাপ। এই ধাপে শিক্ষার্থীরা কি শিখবে? এই ধাপে শিক্ষার্থীরা কিভাবে জ্ঞানের সাথে বাস্তবের সংযোগ সাধন করা যায়, অর্থাৎ বাস্তবের সাথে তার যে জ্ঞান অর্জন সেটা কিভাবে বাস্তবের সংযোগ সাধন করা যায়, সেই অভিজ্ঞতা অর্জন করার সময় হচ্ছে 35 থেকে 50 বছর। এবং যারা এই অভিজ্ঞতা অর্জন করবে দীর্ঘ 50 বছর পর, তাদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তারাই পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। এই হচ্ছে প্লেটোর শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত রূপ। এখন আমরা আলোচনা করব, পাশাপাশি আলোচনা করব প্লেটোর সাম্যবাদ নীতিটা একটু আলোচনা করব। এটা হচ্ছে প্লেটোর সাম্যবাদ নীতি। যে আমরা সবাই জানি যে প্লেটোর রিপাবলিক গ্রন্থের মধ্যে যেমনিভাবে শিক্ষা সম্পর্কে আলোচনা করেছেন, তেমনিভাবে তার সাম্যনীতি সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা প্রথমে জানবো যে সাম্যনীতিটা কি। সাম্যনীতিটা হচ্ছে এমন একটা বিষয় যে ব্যক্তিকে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে বিলুপ্তি ঘটিয়ে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে সকল প্রকার দ্বন্দ্ব, অত্যাচার, অবিচার এবং অবিচার দূর করে একটি শোষণহীন এবং বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা কায়েম করা। এটা হচ্ছে প্লেটোর সাম্যবাদ নীতির মূল কথা, যে ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তিকে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে বিলুপ্ত ঘটিয়ে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ একটা সুন্দর, সুষ্ঠু এবং শ্রেণীহীন এবং বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করা। এই জন্য প্লেটো তার রিপাবলিক গ্রন্থের দ্বিতীয় অংশের 16 নম্বর অধ্যায়ে তিনি সাম্যবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বিভিন্ন ঘটনা এবং তার অভিজ্ঞতার আলোকে তিনি বলেছেন যে ব্যক্তিগত সম্পত্তির কারণেই একমাত্র সমাজে দ্বন্দ্বকলহের সৃষ্টি হয়, মানুষের মধ্যে ঝামেলা হয়, স্বার্থপরতার সৃষ্টি হয় এবং স্ত্রী সন্তান পুত্র পরিজনের কারণে মানুষের মধ্যে মায়া মমতার সৃষ্টি হয়। এই জন্য প্লেটো কী করেছেন, যে স্বার্থপরতা এবং মায়া মমতা দূর করার জন্য প্লেটোর যে দার্শনিক রাজা, যে অভিভাবক শ্রেণী আছে,
এই অভিভাবক শ্রেণীকে এই ব্যক্তিগত সম্পত্তি এবং পরিবার থেকে যে বিচ্ছেদের কথা বলে একটা অভিনব ব্যবস্থার কথা বলেছেন, সেটা হচ্ছে প্লেটো সাম্যবাদ নীতি। তো প্লেটো সাম্যবাদ নীতি আলোচনা করেছেন প্লেটো মূলত দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি আর একটা হচ্ছে পরিবার। এখানে দুইটা বিষয় দেওয়া আছে যে প্লেটোর সাম্যবাদ নীতি মূলত দুইটা বিষয়ের উপর প্রতিষ্ঠিত, একটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি আর একটা হচ্ছে পরিবার। তো আমরা প্রথমে আলোচনা করব যে ব্যক্তিগত সম্পত্তি। প্লেটো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তার রিপাবলিক গ্রন্থে যে প্লেটোর যে দার্শনিক রাজা অর্থাৎ অভিভাবক শ্রেণী আছে, তার আদর্শ রাষ্ট্রের রূপরেখা করতে গিয়ে তিনি তিনটা বিষয়ের উপর জোর দিয়েছেন। একটা হচ্ছে দার্শনিক রাজা, আরেকটা হচ্ছে যোদ্ধা এবং উৎপাদক শ্রেণী। তিনি স্পষ্ট ভাষায় তার রিপাবলিক গ্রন্থে উল্লেখ করেছেন যে প্লেটোর আদর্শ রাষ্ট্রে একজন অভিভাবকের, একজন শাসকের ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছু থাকতে পারবে না এবং তার ব্যয়ের জন্য কোনো কিছু থাকবে না। যারা উৎপাদক শ্রেণী থাকবেন, অন্যান্য নাগরিক থাকবেন, তাদের কাছ থেকে যে সমস্ত তারা যে সমস্ত যেভাবে তাদের কাছ থেকে কিছু যে সমস্ত আর্থিক পয়সা উপার্জন হবে সেগুলো থেকে তারা পরিচালিত হবেন, তবে তাদের ব্যক্তিগত জায়গা জমি এই ধরনের কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে তার ব্যক্তিগত সম্পত্তির উপর তিনি বলেছেন এবং বলেছেন যে একজন ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি এবং অর্থনৈতিক অবস্থা দুইটা একসাথে কোনো সময় চলতে পারে না। যদি ব্যক্তিগত সম্পত্তি এবং অর্থনৈতিক অবস্থা দুইটা একসাথে চলে, তাইলে রাষ্ট্র যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাকে রাষ্ট্রের দিকে একান্তভাবে মনোনিবেশ করতে হবে। যদি ব্যক্তিগত সম্পত্তিও থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে গিয়ে যে রাষ্ট্রের যে দায়ী দায়িত্ব আছে সেগুলোর উপর তিনি খেয়াল রাখা তার পক্ষে সঠিকভাবে সম্ভব হবে না। এই জন্য তিনি ব্যক্তিগত সম্পত্তি থেকে বিলুপ্তির কথা বলেছেন। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে পরিবার। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে স্পষ্ট ভাষায় বলছেন যে পরিবার বলতে একজন মানুষের পরিবার বলতে কিছু থাকবে না। তিনি বিয়ে বিচ্ছেদের কথা বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে পরিবারের যে বিষয়গুলো, পরিবারের মধ্যে স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা অনেকেই থাকবে। অনেক সময় দেখা যায় যে একজন অভিভাবক শ্রেণী যিনি থাকবেন, তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার সবসময় রাষ্ট্রের দিকে খেয়াল রাখতে হয়। পাশাপাশি যদি স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন থাকে, তাহলে অনেক সময় যে পরিবারের প্রতি মায়া মহব্বতার কারণে অনেক সময় দেখা গেছে যে রাষ্ট্রের প্রতি তার দায় দায়িত্বটা হয়তো বা হ্রাস পেতে পারে। এই জন্য তিনি বলেছেন যে পরিবার থাকতে পারবে না তার অভিভাবক শ্রেণীর। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে তার শাসক শ্রেণী একটি নির্দিষ্ট ব্যারাকে অবস্থান করবেন এবং এখানে যত সবার দুঃখ এবং লাভ ক্ষতি একই হবে, তারা একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করবেন। তবে তিনি আরেকটি কথা পাশাপাশি বলছেন যে যদিও তিনি বিবাহ বিচ্ছেদের কথা বলেছেন, কিন্তু তিনি জৈবিক যে চাহিদাটা আছে তার উপর কিন্তু তিনি নিষেধ করেন নাই। তিনি বিবাহ বিচ্ছেদের কথা বললেও কিন্তু যে মানুষের যে জৈবিক চাহিদা আছে সেটাকে তিনি অস্বীকার করেন নাই। যে জৈবিক চাহিদাটা কীরকম, যে তিনি বলেছেন যে প্রতি বছর যে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা জায়গায় সকল প্রকার সুস্থ নারী সহ অভিভাবক শ্রেণীকে একত্রিত করা হবে এবং এই একত্রিত করার পর সেখানে তারা কিছুদিন অবস্থান করার পর কি করবেন, সেখানে তাদের মধ্যে যে যুগলবন্দি করার পর তাদের যে সন্তান আদি হবে, এই সমস্ত সন্তান আদি সকলের সন্তান হিসেবে গণ্য হবে এবং যে সমস্ত সন্তান আদি গণ্য হবে সন্তানরাও সবার পিতা হিসেবে গণ্য হবে এবং যতগুলা সন্ততি হবে সবাই ভাই বোনের মতো এখানে চলাফেরা করবে এবং সম্পূর্ণ তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকবেন। সম্পূর্ণ তাদের খরচ দায়ভার এটা সব রাষ্ট্রীয়ভাবেই তারা এগুলো ভরণ পোষণের দায়িত্ব পাবেন। তো এটা হচ্ছে যে প্লেটোর ব্যক্তিগত সম্পত্তি এবং পরিবারের উপর যে সাম্যনীতিটা, এই সাম্যনীতির মূলত দুইটা কথা হচ্ছে এখানে। যে আমি আবারও সর্বশেষ যে প্লেটোর যে সাম্যবাদ নীতিটা আছে সেটা
সংজ্ঞাটা আবারও বলে আমি শেষ করব যে প্লেটো সাম্যবাদ নীতিটা হচ্ছে যে ব্যক্তিকে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে বিলুপ্ত ঘটিয়ে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে দ্বন্দ্ব শৃঙ্খলা দূর করে একটি শোষণহীন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা হচ্ছে প্লেটো সাম্যবাদের মূল কথা। এই জন্য তিনি বলেছেন যে তার অভিভাবক শ্রেণী যে থাকবে তার কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, তার কোনো পরিবার পরিজন কিছুই থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে আজকে ক্লাসটা নিয়েছি যে প্লেটোর শিক্ষা ব্যবস্থা এবং প্লেটোর সাম্যবাদ নীতি, সেটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আমরা পরবর্তীতে আবারও তোমাদের জন্য অনলাইন ক্লাসে আসব। তো আজকের এই ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আশা করি তোমাদেরকে যে কোনো সমস্যা হলে সমাধান করার চেষ্টা করব।